আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কাজাকিস্তান সরকার বাংলাদেশ তথা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে এবং এই স্কলারশিপে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। তার মানে সকল লেভেলের শিক্ষার্থীদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। এই স্কলারশিপের আজকে খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করব। আবেদন থেকে শুরু করে কখন কি করতে হবে, ডকুমেন্টস কিভাবে সাজাতে হবে, সব নিয়ে তথ্য দিব। আজকের ভিডিওটি আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনি ভালোভাবে যদি অনুসরণ করতে পারেন তাহলে এই বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করি, অর্থাৎ কি কি সাবজেক্টের উপর এই স্কলারশিপটি অফার করা হয়েছে। বন্ধুরা, এই স্কলারশিপের অধীনে 37টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা 37টি ইউনিভার্সিটি রয়েছে। এই 37টি ইউনিভার্সিটির অধীনে অনেক সাবজেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের নানা সাবজেক্ট এখানে অফার করা হচ্ছে। বন্ধুরা, এখানে অনার্সের জন্য 490টি আসন বরাদ্দ রাখা হয়েছে, মাস্টার্সের জন্য 50টি আসন বরাদ্দ রাখা হয়েছে এবং পিএইচডির জন্য 10টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে 550টি আসন রয়েছে এই স্কলারশিপের অধীনে। তার মানে এখানে মোটামুটি ভালোই শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে 550টি আসনের কথা আপনি বললেন, এটা কি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য? না, এটা সার্বিক, অর্থাৎ সকল ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্যই কিন্তু অফার করা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা যেহেতু ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য তাহলে তো এখানে প্রতিযোগিতাটাও বেশি হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিযোগিতা বেশি হবে, কিন্তু আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সুযোগ আপনার জন্য রয়েছে। পাশাপাশি এই প্রশ্নটাও এসে যায়, ভাইয়া এখানে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন কি? কারণ বেশিরভাগ স্কলারশিপে দেখা যায় যে তাদের নিজস্ব ভাষায় স্কলারশিপটি অফার করা হয়। এই স্কলারশিপের ব্যাপারটা কেমন হচ্ছে? বন্ধুরা, এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে এটা 3টি মিডিয়ামে পড়ানো হয়। একটি হচ্ছে ইংরেজি, দ্বিতীয়টি হচ্ছে রুশ, তৃতীয়টি হচ্ছে কাজাক ভাষায়। এখানে যে 37টি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, এখানে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় 3টি মিডিয়ামের উপরে কিন্তু সাবজেক্টগুলো বা স্কলারশিপ অফার করছে। তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, যখন সাবজেক্টগুলো সার্চ করতে হবে তখন কিন্তু এটাও দেখে নিতে হবে এই সাবজেক্টগুলো ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশনটা কি, এটাও কিন্তু দেখে নিতে হবে। প্রতিটি সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ মিডিয়ামটি দেখার পাশাপাশি এটার একটি কোডও দেওয়া থাকে, সেই কোডটাও কিন্তু জানতে হবে, কারণ আবেদনের সময় এই কোডটা দিতে হবে। আর এই কোডটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভিন্ন সাবজেক্টে অ্যাডমিশন হয়ে যেতে পারে অথবা অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তাই সাবজেক্ট ইম্পর্টেন্ট, সাবজেক্টের পাশাপাশি কোন মিডিয়ামে পড়ানো হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, পাশাপাশি এটার যে কোড রয়েছে সেই কোডটা জানাটাও গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া আমরা কিভাবে এই সাবজেক্টটি খুঁজে বের করব, পাশাপাশি কোডটাও জেনে নিতে পারবো? বন্ধুরা, এই বিষয়টি জানার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইট। প্রয়োজনীয় যতগুলো লিঙ্ক রয়েছে সবগুলো লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই স্কলারশিপের মেইন ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে যদি স্ক্রল করেন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লিস্ট অফ ইউনিভার্সিটিস, অর্থাৎ এখানে যে স্কলারশিপ প্রোগ্রামগুলো অফার করা হচ্ছে সেটার তালিকাও রয়েছে। পাশাপাশি লিস্ট অফ এডুকেশনাল প্রোগ্রামস বাই ইউনিভার্সিটিস, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কী কী প্রোগ্রাম অফার করছে সেটার তালিকাও রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি পিডিএফ এসে পড়েছে। এখানে কিন্তু প্রথমে বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া রয়েছে, বিশ্ববিদ্যালয় এডুকেশন প্রোগ্রামটি কী, এটা কোন লেভেলের, পাশাপাশি এটা কোন ল্যাঙ্গুয়েজ মিডিয়ামে পড়ানো হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন এখানে একটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে, সাইকোলজি অ্যান্ড এডুকেশন ম্যানেজমেন্ট নামের একটি সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটি কোড রয়েছে, যেমন 6B01102 এই কোডটা রয়েছে এবং এই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি সাবজেক্টের পাশাপাশি কিন্তু এই কোডটা লেখা রয়েছে, প্রতিটি সাবজেক্টের পাশাপাশি তার নিজস্ব কোড লেখা রয়েছে। যে সাবজেক্টটি আপনি চয়েস করছেন, যে বিশ্ববিদ্যালয়কে চয়েস করছেন, সেই বিশ্ববিদ্যালয়ে সেই সাবজেক্টের যে কোডটি রয়েছে এটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, কারণ এটা পরবর্তীতে আবেদনের সময় কাজে লাগবে। পাশাপাশি এখানে বলা হয়েছে এটা হচ্ছে ব্যাচেলর কোর্স এবং এটা কাজাক এবং রাশিয়ান ভাষায় পড়ানো হবে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি এখানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আরও বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের তালিকাও কিন্তু রয়েছে। এভাবে কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো আপনাকে একটু খুঁজে খুঁজে দেখে নিতে হবে বিশ্ববিদ্যালয়ে কী সাবজেক্ট রয়েছে এবং কোন বিশ্ববিদ্যালয়ে কী মিডিয়ামে পড়ছে এবং কোডগুলো কি, এটা আপনারা জানতে পারবেন। আশা করি সাবজেক্ট কীভাবে সার্চ করতে হয় সেটা আপনার জানা হয়ে গেছে। বন্ধুরা, সাবজেক্ট নিয়ে তো অনেক কথাবার্তা হলো, এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো ওই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন।
এই স্কলারশিপটি অর্থাৎ কাজাকিস্তান সরকারি স্কলারশিপ, এটা কোনো ফুল ফান্ডেড স্কলারশিপ না। তার মানে ফুল ফান্ডেডের যে সুযোগ সুবিধা রয়েছে এখানে কিন্তু আপনি পাবেন না, তবে এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। যেহেতু এটা স্কলারশিপ তার মানে হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না, এটা হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে মান্থলি আপনাকে একটি স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে একটি ভাতাও আপনি পেয়ে যাচ্ছেন। ব্যাচেলরের জন্য 80 থেকে 100 ইউএসডি অর্থাৎ 80 থেকে $100, মাস্টার্সের জন্য 150 থেকে $200 মতো, এবং পিএইচডির জন্য 450 থেকে $500 দেওয়া হবে। মোটামুটি এটা পিএইচডির জন্য একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট বলা যেতে পারে, বা পিএইচডির জন্য এটা ঠিক আছে, কিন্তু মাস্টার্স বা অনার্সের জন্য কিন্তু কিছুটা কমই বলা যেতে পারে। এখানে কিন্তু একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট রেজাল্ট সবসময় মেনটেন করতে হবে। আপনার রেজাল্ট যদি 70%-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু এই স্টাইপেন্ডটি বন্ধ হয়ে, তবে হ্যাঁ আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না, তবে 70%-এর নিচে যদি আপনার পারফরমেন্স থাকে বা মার্কস নেমে যায় তাহলে কিন্তু আপনার স্টাইপেন্ডটি তারা বন্ধ করে দিবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাশাপাশি আরেকটি সুবিধা হচ্ছে এখানে আপনাকে ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সও করানো হবে। 1 বছরের একটি ল্যাঙ্গুয়েজ কোর্স, আপনার কোর্সের মিডিয়াম যাই হোক না কেন, সেটা ইংরেজি হোক, কাজাক ভাষায় হোক বা রুশ ভাষায় হোক, আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও অফার করছে 1 বছরের একটি। সেখানে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটি আপনি হয় কাজাক ভাষায় না হয় রুশ ভাষায় করতে পারবেন। এর পরের সুবিধাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুবিধা বলতে পারেন, অনেকের জন্য একটি গুড নিউজ বলা যেতে পারে, সেটি হচ্ছে ইয়ার গ্যাপও এখানে গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ এখানে আপনি লম্বা একটি ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু আবেদন করতে পারছেন। এখন অনেকেই হয়তো বলতে পারেন, ভাইয়া আমি 4 বছর আগে 5 বছর আগে এইচএসসি কমপ্লিট করেছি, আমি কি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, তবে এই যে গ্যাপটি পড়লো 3 থেকে 4 বছর বা 5 বছরের গ্যাপ আপনার পড়লো, কেন এই গ্যাপটি পড়লো সেটাকে যদি আপনি লজিক্যালি প্রেজেন্ট করতে পারেন তাহলে আমার মনে হয় এই গ্যাপটা কোনো সমস্যা হওয়ার কথা না। মাস্টার্সের ক্ষেত্রেও গ্যাপ হতেই পারে, এটা খুবই কমন, সেক্ষেত্রে আপনারা গ্যাপ নিয়েও আবেদন করতে পারছেন। পিএইচডির ক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ মোট কথা গ্যাপ নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। আরেকটি সুবিধার কথা বলবো, এটিও অনেকের জন্য একটি গুড নিউজও বলা যেতে পারে, সেটি হচ্ছে আপনার যদি স্পাউস থেকে থাকে বা ডিপেন্ডেন্ট থেকে থাকে তাদেরকেও কিন্তু আপনি কাজাকিস্তান নিয়ে যেতে পারবেন। এই সুযোগ সুবিধাটা কিন্তু এই দেশটি দিচ্ছে। সর্বশেষ 3টি সুবিধার কথা বলবো। প্রথমত হচ্ছে পার্ট টাইমের সুযোগ রয়েছে, তবে এখানে পার্ট টাইম পাওয়ার জন্য এখানে কিন্তু আপনাকে রুশ ভাষা জানতে হবে বা কাজাক ভাষায় কিছুটা দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু পার্ট টাইম জব আপনার জন্য খুবই অ্যাভেলেবেল থাকবে। তবে বড় বড় সিটিগুলোতে লোকাল ভাষা না জানলেও ইংরেজি দিয়েও কিন্তু কিছু পার্ট টাইম জব করা যায়, কিন্তু ছোট ছোট শহরগুলোতে বা পেরিফেরিতে কিন্তু লোকাল ভাষা অর্থাৎ কাজাক ভাষা বা রুশ ভাষা সেখানে জব পাওয়া যায় বা পার্ট টাইম জব করা যায়, না হলে কিন্তু জব পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। পাশাপাশি এখানে আবেদন করার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারছেন, এবং কোনো ধরনের ব্যাংক ব্যালেন্স আপনার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ লেখাপড়া করার জন্য যা যা বেসিক দরকার সবকিছু কিন্তু এই স্কলারশিপটি প্রোভাইড করছে। বন্ধুরা, এই ছিল সুবিধাগুলো। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে যে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হচ্ছে বিশেষ করে অনার্স বা মাস্টার্সের জন্য, যেটা খুবই কম বলা যায়, কারণ এখানে অন্য অন্য খরচ আপনাকে বেয়ার করতে হবে, তাই এই অল্প পরিমাণ টাকা দিয়ে কিন্তু আপনি সেখানে সার্ভাইভ করতে পারবেন না। তাই বাসা থেকে আপনাকে হয় হেল্প নিতে হবে, না হয় পার্ট টাইম জবের দিকে যেতে হবে। আর সেখানে আগেই বললাম যে পার্ট টাইম জব কিছুটা চ্যালেঞ্জিং, তাই সেক্ষেত্রে বাসা থেকেও কিন্তু আপনাকে একটি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নিতে হতে পারে। আর যদি আপনার সাথে স্পাউস বা ডিপেন্ডেন্ট যায় তাহলে কিন্তু খরচাটা আরও বেড়ে গেল, তো এই যে অ্যামাউন্টে আপনি পাচ্ছেন এটা দিয়ে সাপোর্ট দেওয়া ইম্পসিবল হয়ে যাবে। তাই অবশ্যই এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। কি অসুবিধা, অন্য স্কলারশিপে যেখানে রাউন্ড এয়ার টিকিট দেওয়া হয়, অর্থাৎ যাওয়ার জন্য আসার জন্য একটি এয়ার টিকিট দেওয়া হয়, এখানে কিন্তু তা না। এই এয়ার টিকিটের নিজের পয়সা খরচা করে আপনাকে এই দেশে চলে যেতে হবে। তৃতীয় অসুবিধা, ইন্স্যুরেন্সের টাকাও আপনাকেই দিতে হবে। চতুর্থ অসুবিধা, ভিসার খরচও আপনাকে দিতে হবে। সে অ্যাকোমোডেশনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, অর্থাৎ অ্যাকোমোডেশন নিজের পয়সা খরচ করেই আপনাকে নিতে হবে, অর্থাৎ থাকার খরচটাও আপনার। তবে আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন আর বিশ্ববিদ্যালয়ের ডর্মে বা হাউজিংয়ে যদি আপনি থাকেন তাহলে সেখানে একটি ছাড় পাবেন, এবং সেই ছাড়টি মোটামুটি ভালোই এবং সেটা কম পয়সা দিয়ে সেখানে থাকা সম্ভব। তবে আপনি যদি স্পাউস নিয়ে যান বা ডিপেন্ডেন্ট সাথে করে নিয়ে যান তাহলে আপনাকে ভিন্ন অ্যাপার্টমেন্টে থাকতে হবে এবং সেটা আপনাকেই বিয়ার করতে হবে। বন্ধুরা, সর্বশেষ দুটি অসুবিধার কথা বলবো। একটি হচ্ছে এই দেশের এম্বাসি বাংলাদেশে নেই, তাই এম্বাসি ফেস করার জন্য আপনাকে ভারতে যেতে হবে। তবে এই দেশের একটি সুবিধাও রয়েছে, সেটি হচ্ছে আপনি চাইলে আপনার অথরাইজ কোনো ব্যক্তিকে দিয়েও এই ভিসা সাবমিট করাতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের ভালো কোনো ট্রাস্টেড ট্রাভেল এজেন্সির মাধ্যমেও আপনি এই ভিসাটা সাবমিট করতে পারবেন। পাশাপাশি নিজেও কিন্তু এম্বাসিতে গিয়ে সরাসরি ভিসাটি সাবমিট করতে পারবেন। সর্বশেষ যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে দেশটিতে কিন্তু শীতের সময় বা উইন্টারের সময় কিন্তু অনেক শীত পড়ে, অনেকের জন্য
জন্য শীতকালটা চ্যালেঞ্জিং, তাই এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এই ছিল সুবিধা অসুবিধাগুলো। আশা করি এখন নিশ্চয় কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবার আসি এলিজিবিলিটি অর্থাৎ আবেদন করার ন্যূনতম যোগ্যতা। বন্ধুরা, প্রথম যোগ্যতা অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। বাংলাদেশি হিসাবে অবশ্যই আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাই এই স্কলারশিপে খুব সহজেই আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে আপনার ভালো রেজাল্ট থাকতে হবে, কিন্তু বলা হয়নি কত রেজাল্ট থাকতে হবে অনার্সের জন্য। অবশ্যই আপনাকে একটি ভালো জিপিএ দিয়ে আবেদন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ন্যূনতম কত জিপিএ হলে এখানে আবেদন করা যাবে? 3.50 প্লাস হলে এখানে আবেদন করাটা ভালো হবে। এর নিচে যদি জিপিএ থেকে থাকে তা দিয়েও আবেদন করতে পারবেন। তবে এটাও মনে রাখা উচিত, আপনি নিশ্চয়ই একা এই স্কলারশিপের জন্য আবেদন করছেন না, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এখানে আবেদন করছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিন্তু আপনাকে একটু বেটার রেজাল্ট নিয়ে আবেদন করতে হবে। আর যারা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্সের জন্য আবেদন করতে যাচ্ছেন বা পিএইচডির জন্য আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বিগত রেজাল্ট অর্থাৎ অনার্স বা মাস্টার্সের রেজাল্ট 4 এর মধ্যে 3.0 থাকতে হবে ন্যূনতম। পাশাপাশি আইটি রিকোয়ারমেন্ট হচ্ছে মেডিকেলি আপনাকে ফিট হতে হবে, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি, বিস্তারিত কথাবার্তা বলবো এই বিষয়ে। আইটি রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার একটি ভাষাগত যোগ্যতাও থাকতে হবে। যারা অনার্সের শিক্ষার্থী অর্থাৎ যারা এইচএসসি কমপ্লিট করে অনার্সের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু আইএলটিএস প্রয়োজন নেই, আইএলটিএস ছাড়াই আপনি আবেদন করতে পারছেন। তবে যারা মাস্টার্সের শিক্ষার্থী বা পিএইচডি শিক্ষার্থী, তাদের অবশ্যই আইএলটিএস এর প্রয়োজনীয়তা রয়েছে। আইএলটিএস যদি না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে জার্মান ভাষা অথবা আপনার যদি ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকে অথবা আপনার কাছে যদি MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। সর্বশেষ যে রিকোয়ারমেন্টটির কথা বলবো সেটি হচ্ছে এখানে কোনো এইজগত রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ বয়সগত কোনো রিকোয়ারমেন্ট নেই। যে কোনো বয়সের শিক্ষার্থীরা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন, কারণ আগেই বলেছি এখানে গ্যাপ অ্যালাউ করছে। বন্ধুরা, এই ছিল ন্যূনতম যোগ্যতা নিয়ে কথাবার্তা। এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। বন্ধুরা, ডকুমেন্টস অংশটি খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস প্রয়োজন হবে। আইডেন্টিফিকেশন ডকুমেন্টস কি? আপনার হয় পাসপোর্ট দিতে হবে, না হয় এনআইডি দিতে হবে, না হয় জন্ম নিবন্ধন দিতে হবে। যে কোনো একটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। জন্ম নিবন্ধন যদি থেকে থাকে, সেটা যদি বাংলায় থেকে থাকে, সেটা ইংরেজিতে করিয়ে তারপর নোটারি করে তারপর আপনাকে সাবমিট করতে হবে। বেশ কিছু ফেসবুক গ্রুপে, পেজে, এমনকি কিছু ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে যে আপনি যে কাগজপত্রগুলো জমা দিবেন সেটা নোটারাইজ করতে হবে। বিষয়টা কিন্তু একদমই তা না। আপনার কোনো কাগজ যদি ইংরেজি, রুশ বা কাজাক ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় থেকে থাকে, তাহলে সেটাকে যে কোনো একটি ভাষায় করিয়ে সেটাকে নোটারি করে তারপর সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল, আপনার জন্ম নিবন্ধনটি বাংলায় করা রয়েছে, আর কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টস আপনার নেই, সেক্ষেত্রে ওই ডকুমেন্টসটাকে প্রথমে আপনাকে অনুবাদ করাতে হবে ইংরেজিতে অথবা রুশ ভাষায় অথবা কাজাক ভাষায়। যে কোনো একটি ভাষায় আপনাকে সেটা অনুবাদ করিয়ে নোটারি করিয়ে তারপর সেটার স্ক্যান কপি আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে, আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র যা আপনার কাছে রয়েছে সবগুলোই দরকার হবে। আর এখানেও ঠিক একই নিয়ম, অর্থাৎ সত্যায়িতের প্রয়োজন নেই, নোটারি প্রয়োজন নেই বা লিগ্যালাইজেশনের দরকার নেই। যদি আপনার একাডেমিক ডকুমেন্টসের মধ্যেও যদি ইংরেজি, কাজাক ভাষা বা রুশ ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় থেকে থাকে, তাহলে সেটা অনুবাদ করিয়ে তারপর নোটারি করিয়ে তারপর সাবমিট করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপর প্রয়োজন হবে মোটিভেশন লেটার অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট, মোটিভেশন লেটার বা লেটার অফ ইন্টেন্ট যাই বলেন না কেন, এটা প্রয়োজন হবে। 250 থেকে 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটি মোটিভেশন লেটারও লিখতে হবে এবং এই মোটিভেশন লেটার আপনাকে লিখতে হবে যে কেন আপনি এই স্কলারশিপটি চাচ্ছেন, কেন এই বিষয়টি আপনার পছন্দ, কেন আপনি কাজাকিস্তানে পড়াশোনা করতে চান, আপনার যদি গ্যাপ থেকে থাকে কেন গ্যাপটি পড়লো, এই সময়টুকুর মধ্যে আপনার ইন্টারেস্টটা কী ছিল, আপনার কোনো রিসার্চের ইন্টারেস্ট যদি থেকে থাকে বা অন্য কোনো জায়গায় অন্য কোনো সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থেকে থাকে, সেই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু মোটিভেশন লেটার লিখতে হবে। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ভিত্তি করছে আপনি স্কলারশিপটি পাবেন নাকি পাবেন না। পাশাপাশি এটার উপরও কিন্তু পরবর্তীতে একটি ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে, তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরপর প্রয়োজন হবে আপনার রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার। যারা অনার্সে আবেদন করবেন অর্থাৎ এইচএসসির পর অনার্সে আবেদন করবেন, তাদের জন্য একটি রেকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে। যারা মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করবেন, তাদের কিন্তু 2টি রেকমেন্ডেশন লেটার দিতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই রেকমেন্ডেশন লেটার কি? বন্ধুরা, এই সংক্রান্ত আলাদা একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এটার লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে ভিডিওটি দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রেকমেন্ডেশন লেটার কি, কিভাবে এটা তৈরি করতে হয়। মূলত আপনার প্রিভিয়াস যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের 2 বা 1জন শিক্ষকের কাছ থেকে আপনাকে একটি রেকমেন্ডেশন লেটার নিতে হবে। এটা টেস্টিমোনিয়াল না, এটা ভিন্ন একটি লেটার। এরপর যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে এবং এটা আবেদন করার জন্য খুবই জরুরি, সেটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। প্রশ্ন আসতে পারে, ভাইয়া মেডিকেল সার্টিফিকেটটি
কিভাবে আমরা সাবমিট করব। বন্ধুরা এই বিষয়টি জানার জন্য আমাদেরকে আবারও কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলুন কম্পিউটার স্ক্রিন দেখে নিই বিস্তারিত। বন্ধুরা আমরা আবারও মেইন উইন্ডোতে চলে আসলাম। এখানে সবার জন্য অর্থাৎ অনার্স মাস্টার্স পিএইচডি সবার জন্য মেডিকেলের রিকোয়ারমেন্টটি সেম। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেডিকেলের কথাও কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে এবং এই মেডিকেলের ক্ষেত্রে আপনাকে এক্সরে করতে হবে এবং এক্সরেটা মূলত হচ্ছে ফ্লোরোগ্রাফি মানে মূলত হচ্ছে যে আপনার টিবি টেস্ট এখানে করতে বলা হচ্ছে। পাশাপাশি এখানে অন্যান্য ল্যাবরেটরি টেস্ট এবং এইচআইভি টেস্ট বা এইডসের টেস্ট আপনাকে এখানে করিয়ে নিতে হবে। মূলত প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা আমি কিভাবে করাবো। প্রথমত হচ্ছে আপনার হাতের কাছে থাকা যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে চলে যেতে পারেন, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, প্রাইভেটলি প্র্যাকটিস করছেন এমন ডাক্তারের কাছে গেলেও চলবে। তাকে এই বিষয়টি বলবেন, অর্থাৎ স্কলারশিপের বিষয়টি বলবেন, তাকে এই মেডিকেলের ইনফরমেশনটি দেখাবেন, তখন তিনি আপনাকে কিছু টেস্ট সাজেস্ট করবে। তখন আপনার হাতের কাছে থাকা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথোলজিতে আপনি চলে যাবেন এবং এই টেস্টগুলো করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পর যে টেস্ট রিপোর্টগুলো আসবে সেই টেস্ট রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাবেন, উনি এই বিষয়গুলো দেখবেন। দেখার পর তার যে অফিসিয়াল প্যাড রয়েছে সেই প্যাডে উনি লিখে দিবেন যে এই টেস্টগুলো করিয়েছেন এবং আপনি ফিজিক্যালি ফিট রয়েছেন এবং তিনি তার সই এবং সিল দিয়ে দিবেন। তাহলে আপনার কাছে তিনটি ডকুমেন্টস থাকলো। প্রথমত হচ্ছে যে প্রথমে ডাক্তার দেখিয়েছেন এবং সেই ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে সেটার যে প্রেসক্রিপশন সেটা, দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টগুলো, তৃতীয়ত হচ্ছে ডাক্তার তার নিজস্ব প্যাডে একটি সার্টিফিকেট বা ফিট মেডিকেল ফিট উনি লিখে দিয়েছেন, সই করে দিয়েছেন। এই তিনটি ডকুমেন্টস একসাথে করে পিডিএফ আকারে অনলাইনে আপলোড করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার হলো। এরপর প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। এটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা কম্পিউটারে টাইপ করতে হবে, হাতে লেখা যাবে না, এটা কম্পিউটারে টাইপ করতে হবে এবং টাইপ করে এটাকে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখিনি কিভাবে এটা ডাউনলোড করতে হয় এবং কিভাবে এটা পূরণ করতে হয়। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন উইন্ডো। এখানে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আসার পর ব্যাচেলরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, মাস্টার্সেও ঠিক একই রকম ফর্ম রয়েছে। ক্লিক করি অ্যাপ্লিকেশন ফর্মে, তাহলে একটি ডকুমেন্টস কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা আমার ডকুমেন্টসটা ডাউনলোড হয়ে গেছে, আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে এই অংশটা আপনি ফিল আপ করবেন না। প্রথমত হচ্ছে আপনার লাস্ট নেম, সারনেম, এবার যেভাবে আপনার পাসপোর্টে বা আইডেন্টিফিকেশন ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে দিবেন, নাম, এরপর আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং আপনার পাসপোর্ট নাম্বার যদি থেকে থাকে, যদি পাসপোর্ট নাম্বার না থাকে এনআইডি নাম্বার, যদি এনআইডি নাম্বার না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন, ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিবেন এবং ইস্যু ডেট আপনি দিয়ে দিবেন, এটা জন্ম নিবন্ধনে রয়েছে এবং আপনার এনআইডি কার্ডেও কিন্তু রয়েছে তারিখটি, এবং ডেট অফ এক্সপায়ারেশন। যারা জন্ম নিবন্ধন সাবমিট করবেন বা যারা হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করবেন তাদের কিন্তু এক্সপায়ার ডেটটা লেখা থাকে না, সেক্ষেত্রে আপনার 20 বছর চিন্তা করে বা 10 বছর 15 বছর চিন্তা করে সে একটি এক্সপায়ারেশন ডেট আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আর পাসপোর্টের ক্ষেত্রে তো সেটা দেওয়াই থাকে, সেটা আপনি লিখে দিবেন। এরপর আপনার অ্যাড্রেস দিতে হবে, কান্ট্রি, সিটি, স্টেট, হাউস, যেভাবে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস রয়েছে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা অবশ্যই কান্ট্রি কোড সহ, ইমেল অ্যাড্রেসটি অবশ্যই দিবেন। আপনার যদি কোনো জব থেকে থাকে, পার্ট টাইম হোক, ফুল টাইম হোক আর ভলেন্টারি হোক, যাই হোক, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার গ্র্যাজুয়েশন ডেট এবং অন্য যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো দিয়ে দিবেন। আপনি কোন লেভেল কমপ্লিট করেছেন, আপনি যদি এইচএসসি পর্যন্ত কমপ্লিট করে থাকেন তাহলে সেকেন্ডারি এডুকেশন, আপনি যদি ভোকেশনাল ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা ক্লিক করবেন, আপনি যদি মাস্টার্স বা ব্যাচেলর কমপ্লিট করে থাকেন তাহলে এটা ক্লিক করবেন। এভাবে যেটা আপনি কমপ্লিট করেছেন সেটা আপনি দিয়ে দিবেন। পাশাপাশি আপনার প্রিভিয়াস যে এডুকেশনটা সেটা কোন মিডিয়ামে ছিল, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ নাকি আদার, যদি বাংলায় হয়ে থাকে আদার দিয়ে আপনি বাংলাটা লিখে দিবেন এবং সেই ভাষায় আপনার দক্ষতাটা কি, বিগিনার, এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স প্রফেশিয়েন্সি সেই অনুযায়ী দিবেন। যাদের এমওয়াই রয়েছে তারা এখানে B1 B2 দিয়ে দিতে পারেন। এরপর আপনি কোন প্রোগ্রামের জন্য আবেদন করছেন, আন্ডার গ্র্যাজুয়েশন, মাস্টার্স নাকি পিএইচডি, সেটা আপনি টিক দিয়ে দিবেন। কোন সাবজেক্টের জন্য করছেন এবং সেই স্টাডি ল্যাঙ্গুয়েজটা কি সেটা উল্লেখ করে দেবেন। পাশাপাশি এখানে কিন্তু কোডটাও বর্ণনা করতে হবে, অর্থাৎ যেই কোডের কথা কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম সেই কোডটা দিবেন। এরপর আপনাকে এখানে স্বাক্ষর দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে যদি আমি পুরো কাজটাই আমি কম্পিউটারে করি, পুরো কাজটাই যদি টাইপিংয়ে করতে হয় তাহলে আমি সিগনেচারটা কিভাবে আপলোড করব। খুবই সহজ, প্রথমে সাদা কাগজে একটি সই দিবেন, সেটা ছবি তুলবেন, ছবি তুলে কম্পিউটারে নেবেন এবং সেটাকে রিসাইজ করে অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দিবেন এবং অ্যাপ্লিকেশনটি দেওয়ার পর সেটাকে পিডিএফে কনভার্ট করে নেবেন। এটা এমএস ওয়ার্ড থেকেও করা সম্ভব, যে কোনো ওয়েবসাইট থেকেও করা যায়। এটা করে তারপরে এটা আপনারা রেখে দিবেন। আশা করি এতটুকু, অর্থাৎ ফর্ম নিয়ে কনফিউশনটা দূর হলো। এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার IELTS, টোফেল, ফ্রেঞ্চ বা জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা MOI। অনার্সের জন্য প্রয়োজন নেই, তবে মাস্টার্স বা পিএইচডির জন্য কিন্তু অবশ্যই এটা আপলোড করতে হবে। তারা পিএইচডি শিক্ষার্থী তাদের কিন্তু অতিরিক্ত একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটি হচ্ছে রিসার্চ প্রপোজাল বা টপিকের ব্যাপারে যে আপনার জাস্টিফিকেশন সেটা আপনাকে দিতে হবে। এই অতিরিক্ত ডকুমেন্টসটি কিন্তু পিএইচডির জন্য, অন্য কোনো শাখার জন্য না বা লেভেলের জন্য না।
সর্বোপরি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখানে কি আমি আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে বা হচ্ছে সিভি রয়েছে, অভিজ্ঞতার সনদ রয়েছে বা অন্য কোনো অ্যাচিভমেন্টের কাগজপত্র রয়েছে, এগুলো কি আমি সাবমিট করব না? অবশ্যই আপনি সাবমিট করতে পারবেন, তবে সাবমিট করার জন্য অতিরিক্ত অপশন কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে এখানে কিভাবে আমি এই ডকুমেন্টসগুলো সাবমিট করব প্রশ্ন আসতে পারে। একটি সহজ টেকনিক হচ্ছে, এখানে যে আপনার একাডেমিক যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই একাডেমিক ডকুমেন্টসের সাথে এই যে ডকুমেন্টস বা অতিরিক্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা অভিজ্ঞতা সনদ রয়েছে, সেই একাডেমিক ডকুমেন্টসের সাথে অ্যাটাচড করে একটি পিডিএফ এর মাধ্যমে আপনি আপলোড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর তবে এটাও মনে রাখতে হবে, আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করছেন সেই ডকুমেন্টসগুলো যেন 100 মেগাবাইটের বেশি না হয়, তাহলে কিন্তু আপনি আপলোডই করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে আবেদন। বন্ধুরা, আবেদন করার 4টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। আমি প্রতিটি অংশ খুঁটিনাটি আলোচনা করছি। আপনি যদি এই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারেন, নিজেই আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথম ধাপ, অনলাইনে আবেদন করতে। প্রথম ধাপে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সকল ডকুমেন্টস আপনাকে প্রথমে পিডিএফ করে আপনার কম্পিউটারে রাখতে হবে, তারপর আবেদন করতে বসবেন, এর আগে বসবেন না। সকল ডকুমেন্টস পিডিএফ করার পর আপনাকে যখন আপনার যখন সব কিছু রেডি থাকবে, কম্পিউটারে বসলেন, তখন আপনাকে স্কলারশিপের যে মেইন উইন্ডো রয়েছে সেখানে চলে যেতে হবে। চলুন দেখে নিই। বন্ধুরা, আমরা মেইন উইন্ডোতে চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, সাথে সাথে এই উইন্ডোটি দেখা যাবে। এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের কাছে তা নেই। তাহলে কি করতে হবে? তাহলে এখানে রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, প্রথমে আমাদেরকে বেশ কিছু তথ্য দিতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং এথনিসিটি দিতে হবে। এরপর আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টসের যে নাম্বারটি রয়েছে, বার্থ রেজিস্ট্রেশন বা এনআইডি বা পাসপোর্টে যে নাম্বারটি রয়েছে সেটা দিতে হবে। এক্সপায়ারেশন ডেটটা দিতে হবে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এনআইডির মধ্যে তো এক্সপায়ার ডেট লেখা থাকে না বা বার্থ রেজিস্ট্রেশনও লেখা থাকে না, তাহলে কি করব? 10 থেকে 15 বছর হিসেব করে তা দিয়ে দিন, কোনো সমস্যা হবে না। আর যারা পাসপোর্ট দিবেন তাদের তো লেখাই থাকে, সেটা আপনি দিয়ে দিবেন। এখানে যে দুটি অপশন রয়েছে এটা আপনি আনচেকড অবস্থায় রাখবেন। এরপর আপনার মেল ফিমেল দিয়ে দিবেন, আপনার কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ দিবেন, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে এবং এই পাসওয়ার্ড দিয়ে এবং এই ইমেল অ্যাড্রেস দিয়ে পরবর্তী কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এটাও কিন্তু মনে রাখবেন, কারণ ইমেলে কিন্তু কোড আসবে। এরপর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু বিভিন্ন ডকুমেন্টস আপলোড করার অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কপি অফ পাসপোর্ট, আইডেন্টিটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনার যত এডুকেশন ডকুমেন্টস রয়েছে সবগুলো আপলোড করতে হবে। এরপর আপনার রেকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে, মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করতে হবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মোটিভেশন লেটার, এরপর রিসার্চ প্রপোজাল যদি থেকে থাকে সেটা, এবং লেটার অফ ইনভাইটেশন। যদি আপনি ইতিমধ্যে কাজাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইনভাইটেশন পেয়ে থাকেন তাহলে এটা আপনি আপলোড করে দিতে পারেন। এটা সবার জন্য না, এটা ঐচ্ছিক। এরপর দুটি টিক রয়েছে, এটা দিয়ে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি প্রাথমিকভাবে সাবমিট হবে। এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে, একটি লিঙ্ক চলে যাবে, সেখানে কি আপনাকে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। সাবমিট হওয়ার পর সেটা সাথে সাথে হতে পারে বা কিছুক্ষণ পরে হতে পারে বা কয়েকদিন পরে হতে পারে। প্রথম ধাপে সাবমিট করার পর আসবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আপনাকে একটি অনলাইন টেস্ট দিতে হবে। খুবই ইজি একটি টেস্ট। এখানে মূলত আপনাকে বেসিক কিছু কোশ্চেন করা হবে। মূলত এটা অনেকেই বলে একটি সাইকোলজিক্যাল টেস্টের মতো, এটা আপনাকে দিতে হবে এবং এটা খুবই সহজ। আর এটা মোটামুটি একটি নাম্বার পেলেই আপনি কিন্তু এটা পার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর এই টেস্টটি দেওয়ার পরই আপনার অ্যাপ্লিকেশনটি পূর্ণভাবে সাবমিট হবে। এরপর আসবে তৃতীয় স্টেপ। যারা দ্বিতীয় স্টেপ পর্যন্ত কমপ্লিট করবে তাদের নির্দিষ্ট সময়ের পর কর্তৃপক্ষ তাদেরকে ইমেলে জানিয়ে দিবে তাদের একটি অনলাইন ইন্টারভিউ টেস্ট হবে, অর্থাৎ 1-to-1 ইন্টারভিউ হবে এবং সেখানে স্কলারশিপ কমিটি বা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক বা একজন কোর্স কোঅর্ডিনেটর আপনাকে একটি ইন্টারভিউ নেবে এবং এই ইন্টারভিউটি মূলত আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এবং মোটিভেশন রিলেটেড হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার উপরেও আপনার স্কলারশিপ পাওয়া না পাওয়া কিন্তু নির্ভর করবে। তাই এই বিষয়টা কিন্তু আপনাকে ভালোভাবে অনুসরণ করতে হবে এবং মোটিভেশন লেটারের উপর ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। এবং এই ইন্টারভিউটি 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত হতে পারে, জুমের মাধ্যমে হতে পারে, গুগল মিটের মাধ্যমে হতে পারে, এটা আপনাকে ইমেলে তারা জানিয়ে দিবে। এই ছিল তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে স্কলারশিপ কমিটি সব কিছু যাচাই বাছাই করার পর আপনাকে যদি যোগ্য মনে করে তারা আপনাকে ইমেলের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি স্কলারশিপটি পেয়েছেন। স্কলারশিপটি পাওয়ার পর তারা বিভিন্ন তথ্য, অর্থাৎ ভিসার তথ্য, অ্যাকোমোডেশনের তথ্য, অফার লেটার, নানা তথ্য আপনাকে দিয়ে দিবে এবং সেই অনুযায়ী আপনাকে পরবর্তীতে ভিসার জন্য আবেদন করতে হবে এবং পরবর্তীতে আপনাকে ফ্লাই করে বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে। এই হচ্ছে আবেদন করার পুরো ধাপটি। আশা করি এতটুকু ক্লিয়ার হল। এখন ভিডিওর সর্বশেষ অংশে আমরা আলোচনা করব ডেডলাইন।
বন্ধুরা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদন করা একটি ডেডলাইন রয়েছে। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা আমরা আবারও সেই স্কলারশিপের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে আবেদন কার্যক্রম শুরু হয়েছে মার্চ মাসের 30 তারিখ থেকে, এটা চলবে মে মাসের 31 তারিখ পর্যন্ত। তার মানে আমাদের হাতে কিন্তু আরও বেশ কয়েকদিন অর্থাৎ প্রায় 1 মাসেরও অধিক সময় হাতে রয়েছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কিন্তু মোটামুটি ভালোই সময় রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানলাম কাজাকিস্তানের সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে বাসায় বসে নিজে নিজে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ প্রতিটি অংশ ভালোভাবে আপনাকে বুঝতে হবে, তাই ভিডিওটি অনিচ্ছা সত্ত্বেও বড় হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।